আজকের টপিক হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। আমরা আগ পর্যন্ত হচ্ছে 8টা ভাগ দেখছিলাম ম্যাট্রিক্সের, তাই তো? এখন হচ্ছে 9 নাম্বার ভাগ, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। সেটা কি? প্রতিসম ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা বলি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা কি? প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে, যদি কোনো একটা ম্যাট্রিক্স এ, সে যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ইকুয়াল হয়। কি বললাম? কোন একটা ম্যাট্রিক্স এ যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ইকুয়াল হয়। এখন ম্যাট্রিক্সের ইকুয়াল জিনিসটা কি? ম্যাট্রিক্সের ইকুয়াল মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স দেখতে হুবহু একরকম। ব্যাপারটা বুঝতে পারছি? দুইটা ম্যাট্রিক্স দেখতে হুবহু একরকম, মানে তাদের সাইজ সমান, প্লাস হচ্ছে এবিসি এর পজিশন গুলোও সমান। যদি এরকম হয় তাহলে আমরা তখন বলি দুইটা ম্যাট্রিক্স সমান। এখন যদি দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ বের করলাম, তারা যদি পরস্পর সমান হয়, তখন এ কে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলা যাবে। বলা যাবে বা বলা হয়, যেটাই আমরা বলি। ঠিক আছে? যেমন যদি আমি উপরের উদাহরণটা দেই, এটা কিন্তু আমার প্রতিসম ম্যাট্রিক্স না। কেন? কারণ হচ্ছে এ হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3, যদি আমি সারি অনুযায়ী আগাই। ঠিক আছে? আর ট্রান্সপোজিভ এটা কি হচ্ছে? এ এক্স ওয়ান, দেখো এ এর সাথে এর পজিশন মিলছে, বি এর সাথে এক্স এর পজিশন মিলে নাই, তাহলে এটা সমান না। সি এর সাথে 1 এর পজিশন মিলে নাই, সমান না। বুঝতে পারছি? অর্থাৎ আমার এখানে কিন্তু এই যে উদাহরণটা দিছিলাম উপরে, সেটা কিন্তু কোনো প্রতিসম ম্যাট্রিক্স না। বলে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স না। ওকে, তো এখানে সমান হচ্ছে না, প্রতিসম ম্যাট্রিক্স না। তাই প্রতিসম ম্যাট্রিক্স কিরকম হবে, যদি আমরা একটা উদাহরণ দেই। একটা উদাহরণ দিলে বেটার হয়। কিরকম? ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এ বি সি, বি সি এ, সি এ বি। ঠিক আছে? তুমি এ বি সি এর জায়গায় 1 2 3 2 3 1 3 2 1 ও ইউজ করতে পারো, নো প্রবলেম। এখন ওর যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে কি? সারিকে কলাম বা কলামকে সারি। তাহলে আমি প্রথম সারিকে প্রথম কলাম করে দিলাম, এবিসি কে প্রথম কলাম করে দিলাম। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে কনভার্ট করলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলামে কনভার্ট করলাম। তাহলে এখন দেখো আমার এ আর ট্রান্সপোজ অফ এ ইকুয়াল আসতেছে কিনা। এবিসি এবিসি, বিসিএ বিসিএ, সিএবি সিএবি, অথবা এবিসি এবিসি, বিসিএ বিসিএ, সিএবি সিএবি। বুঝতেছি? তাহলে যেহেতু আমার এখানে এ আর ট্রান্সপোজ অফ এ ইকুয়াল, সো আমি এটাকে বলতে পারবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছি? আর সচরাচর এই ধরনের আকৃতি যেগুলো থাকে, যে এবিসি বিসিএ সিএবি 1 2 3 2 3 1 3 2 1, এই ধরনের আকৃতির যে ম্যাট্রিক্স গুলা, এগুলো প্রতিসম ম্যাট্রিক্স হয়ে থাকে। বুঝতে পারছি কিনা, বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? কি প্রতিসম ম্যাট্রিক্স বুঝতে পারছি? ওকে, আচ্ছা। হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স হয়। হুম হুম হুম, হয়। এটা বলতে পারো, রিমার্ক আকারে লিখতে পারো। আমি মনে হয় আম, লেখাই ছিলাম অন্যদের, খেয়াল নাই, এটা মাথায় ছিল না। হ্যাঁ, এটা রিমার্ক আকারে লিখে রাখো। সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স বা সকল স্কেলার ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স। এটা ভালো একটা পয়েন্ট। যেটা কি, যেমন আমি যদি এ একটা ম্যাট্রিক্স নেই, যদি স্কেলার হয়, এ 0 0 0 বি 0 0 0 সি, ঠিক আছে? এটা একটা স্কেলার, শুধু স্কেলার না, কর্ণ ম্যাট্রিক্সও হবে। দুঃখিত, সকল কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণের আন্ডারেই তো তোমার স্কেলার পড়তেছে, স্কেলারের আন্ডারে অভেদ পড়তেছে। ওকে, সো সকল ধরনের যে কর্ণ ম্যাট্রিক্স, সেগুলোই কি হবে? আমার প্রতিসম ম্যাট্রিক্স হবে। স্কেলার তো হচ্ছেই, কারণ কর্ণ ম্যাট্রিক্সের আন্ডারে তো স্কেলার পড়ে যাচ্ছে, তাই তো? সো হচ্ছে সকল কর্ণ ম্যাট্রিক্স, বা যদি স্কেলার বলতে চাই স্কেলার ম্যাট্রিক্স, তারা কি হবে? আমার প্রতিসম ম্যাট্রিক্স হবে। কিরকম? কারণ দেখো, যদি আমি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, একে যদি আমি ট্রান্সপোজ করি, তাইলেও দেখো আমার যা আছে তাই থাকবে। প্রথম সারিকে প্রথম কলাম করলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম করলাম, তারা কিন্তু কি থাকতেছে? ইকুয়াল থাকতেছে। সো সকল ধরনের কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদ ম্যাট্রিক্স, এরা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এটা রিমার্ক দিয়ে লিখে রাখতে পারো।
না, আয়তাকার হওয়া সম্ভব না, কারণ সাইজ ঠিক ঠিক থাকবে না। না, আয়তাকার হবে না। ঠিক আছে। 10 নাম্বার হচ্ছে খাতার নিচে। ওকে, ওকে, আচ্ছা। তো এরপর হচ্ছে আমাদের বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ইংলিশ নাম হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো হ্যাঁ, এটাতে আরেকটা রিমার্কও অ্যাড করতে পারো যে সকল ধরনের যে আমার প্রতিসম ম্যাট্রিক্স গুলা, সেগুলো কিন্তু বর্গ ম্যাট্রিক্সই হইতে হয়। ঠিক আছে, আয়তাকার ম্যাট্রিক্স হবে না। আমি এটা পড়ানোর পরে না হয় একটা উদাহরণ দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তো বর্গ বক্র প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা কি? সেটা হচ্ছে যদি আমার ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স সেটা যদি মাইনাস এ এর সমান হয়, যদি হয় তবে এ কে কি বলা যাবে? বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে। কি বললাম? ট্রান্সপোজ অফ এ যদি মাইনাস এ এর ইকুয়াল হয়, মানে এ একটা ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা যদি ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক মানে মাইনাস এ এর সমান হয়, তাইলে আমরা এ কে বলতে পারবো কি? বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে একটু ক্লিয়ার হবো আমরা। সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। ওকে, তো আমরা একটা উদাহরণ দেখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যদি আমার এ একটা ম্যাট্রিক্স হয় 0 মাইনাসে এ 0। ঠিক আছে, এটা 3/3 এর জন্য দেখানোটা একটু মুশকিল হয়ে যায়, বুঝতে পারছি। এই জন্য আমরা 2/2 দিয়ে দেখাই, এবং সাধারণত এটা দিয়ে উদাহরণটা থাকে বা এইরকম ধরনের উদাহরণ থাকে। এ এর জায়গায় ধরো তুমি 2 বসাইতে পারো, 1 বসাইতে পারো, 6 বসাইতে পারো। তো এই ধরনের এটা রিলেটেড উদাহরণই থাকে। ওকে, তো এখন হচ্ছে যদি এ আমার এইরকম একটা ম্যাট্রিক্স হয়, 2/2 আকারের একটা ম্যাট্রিক্স, তো সেই ক্ষেত্রে ট্রান্সপোজ অফ এটা কি হবে? ট্রান্সপোজ অফ এটা হবে কি? প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম। এটা হচ্ছে আমার ট্রান্সপোজ অফ এ। আর আমি যদি মাইনাসে করি, মাইনাসে মিনিংটা কি? মাইনাসে বা তুমি যখনই কোনো একটা ম্যাট্রিক্সকে, যদি আমরা পরে এটা নিয়ে আরো বলবো, বাট এখনই একটু শিখে রাখি, সমস্যা নেই, সোজা জিনিস, যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তুমি কোনো একটা স্কেলার মান দিয়ে গুণ করো, স্কেলার মান মানে কি? 1 2 3 4 -1 -2 -1.5 +1.5 100 200 -100 -200, কোনো সমস্যা নেই, একই, সবগুলোই স্কেলার মান। যদি তুমি কোনো একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ করো, তাহলে তুমি তার ভিতরের প্রত্যেকটা ভুক্তিকেই গুণ করা বুঝায়। কি বললাম? কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি যে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করি, তার মানে কি? আমি তার ভিতরের প্রতিটা ভুক্তিকে আলাদা আলাদাভাবে গুণ করতেছি। ওকে, তো আমি যদি এখানে ধরো বলি মাইনাস এ, মাইনাস এ মিনিংটা কি? মাইনাস এ মিনিং হচ্ছে -1 ইন্টু এ, -1 ইন্টু আর এ কত? 0 মাইনাসে এ 0। এখন আমি -1 দিয়ে কি করব? ভিতরের প্রতিটা ভুক্তিকে আলাদা আলাদা গুণ করব। তাহলে যদি -1 দিয়ে 0 কে গুণ করি 0, মাইনাস এ কে গুণ করলে এ, এ কে গুণ করলে মাইনাসে, 0 কে গুণ করলে 0। দেখো আমার মাইনাসে আসতেছে হচ্ছে 0 এ মাইনাসে 0, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সটা আসতেছে 0 এ মাইনাসে 0। তারা কি পরস্পর ইকুয়াল হচ্ছে না? বুঝতে পারছি? তাহলে যেহেতু তারা ইকুয়াল, অর্থাৎ আমার এখানে কিন্তু মাইনাস এও বিপ্রতিসম ম্যাট্রিক্স না, ট্রান্সপোজ অফ এও কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্স না। বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কে? বিপ্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এই এটা, অর্থাৎ এই এ হচ্ছে আমার বিপ্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছি কিনা? এখন কথা হচ্ছে, আমি যে বললাম যে না, এরকম এটা মানে কিন্তু এই না যে আমার ট্রান্সপোজ অফ এ হইতে পারবে না। বুঝাতে পারছি? মানে এখানে আমার যে সংজ্ঞাটা অনুযায়ী ট্রান্সপোজ অফ এ মাইনাস এ এর ইকুয়াল হয়েছে, সো এ হচ্ছে বিপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বাট ট্রান্সপোজ অফ এও মাঝে মাঝে চাইলে বিপ্রতিসম হইতে পারে, যেমন এই ক্ষেত্রে ট্রান্সপোজ অফ এটা কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটু বাসায় ট্রাই করে দেখবা। ঠিক আছে, এটাতে কোনো জিজ্ঞাসা আছে?
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যদি আমি ধরি এ হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স, যেমন ধরো এ বি সি এক্স ওয়াই জেড। সো এটার যদি আমি ট্রান্সপোজ অফ এ বের করি তাহলে কিরকম আসে? প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে আমার যে ট্রান্সপোজ অফ এটা, তার সাথে কিন্তু এ এর আকৃতি ইকুয়াল থাকতেছে না। ঠিক আছে, ট্রান্সপোজ অফ এ এর সাথে এ এর আকৃতি ইকুয়াল থাকতেছে না। দ্যাট মিন্স আমার এ আর ট্রান্সপোজ অফ এ ইকুয়াল হবে না। অর্থাৎ আমার কোনো ধরনের আয়তাকার ম্যাট্রিক্স চাইলে কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স হইতে পারতেছে না। ব্যাপারটা বুঝাতে পারছি? তো প্রতিসম ম্যাট্রিক্স এবং বক্র প্রতিসম ম্যাট্রিক্স এটা কি হবে? সবসময় বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তো আমি যাই হোক এটা নিয়ে একটু পরে বলতাম, যদিও আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে এরপরে চলে আসি সরি একক্ষম ম্যাট্রিক্স। তো আমাদের মোটামুটি ধরো কি বলে এইচএসসি লেভেল পর্যন্ত বা ইন্টার বা বলতে পারো বোর্ড লেভেল পর্যন্ত যা যা ভাগ প্রয়োজন সেগুলো আমরা দেখে ফেলছি। এই ভাগগুলা সাধারণত একটু ভর্তি পরীক্ষাতে বেশি আসে বা ভর্তি পরীক্ষা রিলেটেড প্রশ্নতে আসে আর কি। ঠিক আছে, তো সাধারণত বোর্ড এক্সামে এই এখন যে ভাগগুলো দেখবো সেগুলো আসে না। তাও আমাদের এখন একটু শিখে রাখা উচিত বা অ্যাটলিস্ট তুলে রাখো আর কি, বুঝে রাখো তাইলেই হবে। তো কি বলতেছিলাম, একক্ষম ম্যাট্রিক্স বা ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, ইংলিশ নাম কি? ইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এখন ইডেমপোটেন্ট ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে যদি আমার কোন একটা ম্যাট্রিক্সের স্কয়ার, এখন ম্যাট্রিক্সের স্কয়ার কিভাবে করে আমরা দেখব, সমস্যা নেই, কিন্তু আপাতত বুঝো কোন একটা ম্যাট্রিক্সের স্কয়ার যদি ওই ম্যাট্রিক্সের ইকুয়াল হয়, তবে ওই এ কে আমরা একক্ষম ম্যাট্রিক্স বলবো। এ কে কি বলবো? একক্ষম ম্যাট্রিক্স বলা হয় বা বলা হবে। বুঝতে পারছি? কোন একটা ম্যাট্রিক্সের স্কয়ার যদি ওই ম্যাট্রিক্সেরই সমান হয় তাহলে এ কে কি বলা হবে? একক্ষম ম্যাট্রিক্স বলা হবে। ওকে, আচ্ছা এখন বলতে পারো এটার উদাহরণ। তো সাধারণত এগুলোর উদাহরণ নিয়ে কোনো প্রশ্ন থাকে না, বা উদাহরণ গুলো আসলে একটু জটিল টাইপের উদাহরণ হয়। ঠিক আছে, তো আমি উদাহরণ এবং বইয়েও সাধারণত উদাহরণগুলো দেয়া থাকে না, কিছু কিছু বইয়ে হয়তো একটা উদাহরণ থাকে। তো এগুলোর উদাহরণ মুখস্থ করারও কিছু নাই বা ওইভাবে বুঝারও কিছু নাই। তোমার হচ্ছে জাস্ট এটা বুঝে রাখো যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি স্কয়ার ওই ম্যাট্রিক্সের ইকুয়াল হয় তাইলেই হচ্ছে এ কে একক্ষম ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, সাধারণত এই ধরনেরই থাকে। হ্যাঁ বলো। হ্যাঁ, অভেদ ম্যাট্রিক্স হবে, কিন্তু আমি উদাহরণ দিতে যাচ্ছি না কেন, কারণ আমরা এখনো স্কয়ার নিয়ে আইডিয়া হয় নাই। ঠিক আছে, যখন আইডিয়া হবে তখন নিজেরাই বুঝতে পারো বা তখন আমি বলবো আবারও। ঠিক আছে, হ্যাঁ এমনিতে বলতে পারো অভেদ ম্যাট্রিক্স হচ্ছে, এটা একটা উদাহরণ, কিন্তু অভেদ ম্যাট্রিক্স হয়। যদি এক্সাম্পল দিতে চাও, অভেদ ম্যাট্রিক্স বা যেটাকে আমরা আই দিয়ে পড়ছিলাম, আই হচ্ছে কি একক্ষম ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, বলা যায়। তাহলে আমরা 11 নাম্বার ভাগ করলাম, এখন হচ্ছে 12 নাম্বার ভাগ, সেটা হচ্ছে উৎঘাতী ম্যাট্রিক্স। উৎঘাতী ম্যাট্রিক্স হচ্ছে ইন ভলিউটনি ম্যাট্রিক্স, ইংলিশ নাম আর কি, ইন ভলিউটনি ম্যাট্রিক্স। আচ্ছা, তো উৎঘাতী ম্যাট্রিক্স কি? যদি কোন একটা ম্যাট্রিক্সের স্কয়ার সেটা যদি অভেদ ম্যাট্রিক্সের ইকুয়াল হয়, মানে আই এর ইকুয়াল হয়, যদি হয়, তাহলে এ কে উৎঘাতী ম্যাট্রিক্স বলা হবে। উৎঘাতী ম্যাট্রিক্স বলা হবে। ঠিক আছে, তো আমার হচ্ছে আমি এই চারটা পড়ানোর পর আসলে এই রিমার্কটা দিতাম, যদিও আগে দুইটার জন্য বলছি, তো একটা রিমার্ক লিখে রাখো। রিমার্ক হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম সরি বক্র প্রতিসম ম্যাট্রিক্স, একক্ষম ম্যাট্রিক্স, আর হচ্ছে উৎঘাতী ম্যাট্রিক্স। এরা কি হবে? এরা প্রত্যেকেই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে বা বর্গ ম্যাট্রিক্স হবে। প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, একক্ষম ম্যাট্রিক্স, উৎঘাতী ম্যাট্রিক্স, যা যা পড়ছি আমরা আগের চারটা ভাগ, তারা প্রত্যেকেই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা চলে আসি হচ্ছে আরেকটাও ছিল, আচ্ছা এটা বলে নেই, সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে
অক্ষম ম্যাট্রিক্স, ইংলিশ নাম হচ্ছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। তো কি নাম আছে? দুইটা নাম বাংলা, সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, অক্ষম ম্যাট্রিক্স অথবা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই অক্ষম ম্যাট্রিক্সটা কি, যদি সংজ্ঞাটা বুঝতে চাই। অক্ষম ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের বা এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, বা এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে, তো কারণ সাধারণত এটা বর্গ ম্যাট্রিক্স বাদে হবে না, কালই শেষ হয়ে গেছে নাকি না, এ বর্গ ম্যাট্রিক্স হলে, এবং আচ্ছা আবারও বলি, এই অক্ষম ম্যাট্রিক্সের কিন্তু এক এক জায়গায় এক এক রকম সংজ্ঞা আছে। তো আমি হচ্ছে যেটা একদম কারেক্ট সংজ্ঞা, মানে হচ্ছে নটরডেমের একজন স্যারের থেকে কথা বলে, যখন আমি স্টুডেন্ট ছিলাম আর কি, তখনই স্যারের সাথে কনফার্ম হয়ে যে সংজ্ঞাটা পাইছি সেটা। ঠিক আছে, এক এক বইয়ে কিন্তু এক এক রকম সংজ্ঞা আছে, আবারও বলে নেই। তো যেটা বলতেছিলাম যে কোন একটা ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু যদি 0 হয়। এখন কথা হচ্ছে এ টু দি পাওয়ার এন 0 মিনিংটা কি? এ টু দি পাওয়ার এন 0 মিনিংটা হচ্ছে যে এন এর মান যে কোনো কিছু হতে পারে। যেমন ধরো, যেমন এর বা কোনো একটা ম্যাট্রিক্সের স্কয়ার করা যায়, সেম ভাবে কিউব করা যায়, 4 করা যাবে, 5 করা যাবে, মানে করা যায় আর কি। কিভাবে করতে হয় দেখবো আমরা পরে। তো এখন কথা হচ্ছে, যদি ধরো তুমি একটা ম্যাট্রিক্সকে পাইছো, এটাকে ধরো তুমি স্কয়ার করলা, 0 আসে নাই, কিউব করলা 0 আসেনি, 4 করলা 0 আসেনি, 5 করে গিয়ে 0 পাইছো, তাহলে এর মানে কি ওই ম্যাট্রিক্সটা আমার শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। ব্যাপারটা বুঝাতে পারছি? মানে এনটা এখানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে আর কি, বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো মনে আছে আমাদের 1 2 3 4 5 6। ওকে, তো এন এর মান যে কোনো একটা কিছু হতে পারে, যদি হয় এবং এ টু দি পাওয়ার এন করে যদি আমার 0 আসে, তো সেই ক্ষেত্রে আমি এ কে কি বলবো? তখন এ কে আমি শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো, বা এ কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে। আবারও বলি, এন এর মান কিন্তু এরকম না যে যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে। এন এর মান তুমি যখন গিয়ে পাবা, যদি ধরো 5 এর জন্য পাচ্ছ, ধরো 10 এর জন্য পাচ্ছ, তাও আমার কি হবে? এ একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। ব্যাপারটা বুঝাতে পারছি? ঠিক আছে, আবার 2 এর জন্য বা স্কয়ারের জন্য হইতে পারে। আর এখানে কিন্তু যদি আমি শুধু 0 দিছি, আসলে কি 0 হবে? ডার্ক 0 হবে না? কেউ কিন্তু বললাম না তো কিছু। কেন ডার্ক 0 হবে? ম্যাট্রিক্স তো, তুমি যদি স্কয়ার করো সেটা তো ম্যাট্রিক্সই থাকবে। কি বুঝাতে পারতেছি? এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ টু দি পাওয়ার এন যদি 0 হয়, সেই ক্ষেত্রে এ কে আমি শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ বলো। ভিডিও খোলা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, একটু দেখি। দেখো তো এখন ক্লিয়ার কিনা। আচ্ছা একটু ওয়েট করি, এখনো খোলা। আচ্ছা দেখি, একটু ক্লিয়ার হলে বইলো আর কি। এখনো ক্লিয়ার হয়েছে? যেটা বলতেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো শূন্যঘাতী ম্যাট্রিক্স নিয়ে কোনো জিজ্ঞাসা নেই আশা করি। যে আমার এন এর মান এটা যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, হইলে পরে তার মান যদি বা এ টু দি পাওয়ার এন যদি 0 আসে, তাহলে আমি এ কে হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, একটা সোজা একটা উদাহরণ, যদি এ 2 মাইনাস 2 2 মাইনাস 2 হয়, সেই ক্ষেত্রে ওর যে স্কয়ার মানে এ স্কয়ার, সেটা কি হবে? সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স হয়। বুঝতে পারছি? এবং তাইলে আমি এ কে কি বলবো? এ হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তো এরপর আমরা চলে আসি হচ্ছে, তো সেম ভাবে কি শূন্য ম্যাট্রিক্সটাও কি একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ওকে, এরপর আমরা 14 নম্বর ভাগে আসি, সেটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। ওকে, তো অর্থগোনাল ম্যাট্রিক্স কি? কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে যদি তুমি সেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করো,
অথবা ওই ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দিয়ে গুণ করো, এবং গুণফলটা যদি আই আসে, মানে কি একটা অভেদ ম্যাট্রিক্স আসে, হলে তখন আমি এ কে লম্ব ম্যাট্রিক্স বলতে পারি। কি বললাম? কোন একটা ম্যাট্রিক্স আছে এ, সেটার ট্রান্সপোজকে আমি কি করলাম? ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম। গুণ করলে সেটা যদি আমার অভেদ ম্যাট্রিক্স আসে, তাহলে সেই ক্ষেত্রে এ কে কি বলবো, ওই ম্যাট্রিক্সকে কি বলবো? আমি লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে পারি বা বলা হবে। বুঝতে পারছি? এবং এটার জন্য একটু রিমার্ক লেখো, কারণ আমরা কি আগের যতগুলো ভাগ দেখছি সবগুলো কি বর্গ ছিল না? বর্গ 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 যা দেখছি একদম কর্ণ ম্যাট্রিক্স থেকে শুরু করে এখন পর্যন্ত বর্গ ম্যাট্রিক্স দেখলাম। রিমার্ক লেখা হচ্ছে এই যে আমার লম্ব ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার উভয়ই হইতে পারে। বর্গাকার, সরি, বর্গাকার উভয়ই হতে পারে। ঠিক আছে? লম্ব ম্যাট্রিক্স কি হতে পারে? আয়তাকারও হইতে পারে, বর্গাকারও হইতে পারে। কেন? কারণ হচ্ছে দেখো, ও আচ্ছা, তোমাদের তো গুণন পড়াইনি, তো গুণন যখন পড়াবো তখন আমি আবার মনে করো ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তো আমি কি বললাম? যে লম্ব ম্যাট্রিক্স আয়তাকারও হইতে পারে, আবার কি হতে পারে? বর্গাকারও হতে পারে। এখন আমরা আসি হচ্ছে 14 নাম্বার ভাগ দেখলাম, 15 নাম্বার ভাগ। এটা আমি আর সংজ্ঞা দিয়ে বুঝাবো না, জাস্ট উদাহরণ দিয়ে বুঝাবো। এটা হচ্ছে, ভাগটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি? এই যে এরকম এক্স ওয়াই জেড, 0 ধরো এ বি, 0 0 আলফা। তো দেখো এখানে যেমন ম্যাট্রিক্সটা আছে, ওর হচ্ছে উপরের দিকে আমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, যেখানে যে ট্রায়াঙ্গেলের প্রতিটা বাহু 3টা ভুক্তি দিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছি? প্রতিটা বাহু কিন্তু ভুক্তি দিয়ে যেতে হবে। ওকে? এবং সমান সংখ্যক, যেমন এখানে 3টা দিয়ে গেছে, 3টা দিয়ে, 3টা দিয়ে। ওকে? এখন কথা হচ্ছে ওরা কি করতেছে? একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে, যে ট্রায়াঙ্গেলটা উপরের দিকে আছে। তো এই ম্যাট্রিক্সকে আমি কি বলতে পারবো? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো। বুঝতে পারছি? এই ম্যাট্রিক্সকে আমি কি বলবো, বা এই ধরনের স্ট্রাকচারের ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। মনে রাখবা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অবভিয়াসলি কি হইতে হবে? একটা স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। দেন আসি 16 নাম্বার, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আশা করি এটা বুঝাটা ইজি হবে সবার জন্য। এখন কি, ধরো এরকম A00, BC0, DEF। তো দেখো আমার এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে ভুক্তিগুলা, বা নন জিরো ভুক্তিগুলা বলতে পারো। নন জিরো ভুক্তিগুলো কি করতেছে? একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে, যে ট্রায়াঙ্গেলটা কি নিচের দিকে আছে। সো এটাকে আমি বলবো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝতে পারছি কিনা? ওকে, এখন আসি হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, লিখে নাও। হ্যাঁ, 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 অবশ্যই। হুম, হুম, হুম। আচ্ছা, না এটা হুম, হুম, বুঝতে পারছি তুমি কি প্রশ্ন করছো। আচ্ছা, জিনিসটা হচ্ছে আহ যদি কখনো আমি যদি এটা বলবো সামনে, আরো বেশ কিছু কিছু কথাবার্তা আছে রয়ে গেছে, তো ওইটা যখন বলবো তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। তাও আমি বলি যে যদি কখনো দেখো যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল আই আসতেছে, ঠিক আছে, যদিও ম্যাট্রিক্সের গুণন বিনিময়যোগ্য না, আমি কালকেই বলছিলাম যে এ ইন্টু বি সেটা বি ইন্টু এ হবে না, কিন্তু যদি কখনো দুইটা ম্যাট্রিক্সের গুণফল আই হয়, তখন তারা বিনিময়যোগ্য হয়। অর্থাৎ এই ক্ষেত্রে অবভিয়াসলি তোমার ট্রান্সপোজ অফ এ ইন্টু এ আর এ ইন্টু ট্রান্সপোজ অফ এ ইকুয়ালি হবে, মানে এটা আই এর সমান হবে। বুঝতে পারছি? এটা আমি বলবো, বা এটা আমি বলতাম, ঠিক আছে, সামনে এটা বলবো, মানে আরো বেশ কিছু রিমার্ক রয়ে গেছে। যখন ধরো ম্যাথ শেষ হবে তখন একটা কম্বাইন একটা রিমার্ক দিব। ওকে, তাও এখনই বলে দিলাম যে আমার যদি কখনো দুইটা ম্যাট্রিক্সের গুণফল আই এর সমান হয়, তাহলে এর মানে তারা বিনিময়যোগ্য হবে, বা গুণফলটা বা গুণনটা বিনিময়যোগ্য হয়। ঠিক আছে? সবসময় যে বিনিময়যোগ্য না তা না, মাঝে মাঝে হয়। ওকে, তো এরপর আমাদের হচ্ছে
লাস্ট ভাগ 17 নাম্বার, সেটা হচ্ছে উপম্যাট্রিক্স বা ইংলিশ নাম হচ্ছে সাব বা ব্লক ম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স বা ব্লক ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এই উপম্যাট্রিক্স জিনিসটা কি? উপম্যাট্রিক্সটা হচ্ছে সিম্পল ভাবে বাচ্চা ম্যাট্রিক্স। যদি আমরা একদম বাংলা নাম দিতে চাই, কি ম্যাট্রিক্স? বাচ্চা ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে কোন একটা ম্যাট্রিক্স আছে, তার যদি বাচ্চা হয় সেটাকে আমি বলবো কি? উপম্যাট্রিক্স। আসলে এখন বাচ্চা জিনিসটা কি? বাচ্চা জিনিসটা হচ্ছে এইভাবে লিখে রাখো, যে কোনো একটা যদি ম্যাট্রিক্স দেয়া থাকে বা কোনো একটা ম্যাট্রিক্স যদি গিভেন থাকে, সেই ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম বা ভুক্তিকে বাদ দিয়ে লিখি যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে সেই প্রদত্ত ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক, দেখো যে কোনো সংখ্যক বলছি কিন্তু, তাই তো? মানে কি, তুমি একটা কলামও বাদ দিতে পারো, একটা সারিও বাদ দিতে পারো। ঠিক আছে, আবার দুইটা কলাম দুইটা সারিও বাদ দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। তো যে কোনো সংখ্যক সারি বা কলাম বাদ দিলে যে নতুন ম্যাট্রিক্স গঠিত হয়, যে নতুন ম্যাট্রিক্স গঠিত হয় তাকে প্রদত্ত ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলে। কি বললাম, একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ বি সি এক্স ওয়াই জেড আলফা বিটা গামা। এখন এটার ধরো আমি একটা কোনো সারি বাদ দিয়ে দিতে যাচ্ছি, ধরো আমি এই সারিটাকে বাদ দিতে যাচ্ছি, দিলে তাহলে কি থাকে? এ বি সি এক্স ওয়াই জেড। তাহলে এর মানে কি, এটা এই ম্যাট্রিক্সের একটা বাচ্চা বা কি বলতে পারি, সাব ম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স। এখন তোমার কাছে মন চাচ্ছে যে না, আমি তৃতীয় কলামটা বাদ দিব, দিলাম এ বি এক্স ওয়াই আলফা বিটা। তাহলে এটাও কি হবে? ওর একটা সাব ম্যাট্রিক্স। আচ্ছা, তোমার এখন মন চাচ্ছে যে না, আমি একটা সারি একটা কলাম একসাথে বাদ দিব, মানে ধরো আমি এই সারিটা বাদ দিলাম, আবার এই কলামটা বাদ দিলাম, মানে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ দিলাম। তাহলে কি থাকে? এ আলফা সি গামা, তাই তো? এ আলফা সি গামা, এটাও কি হবে? ওর একটা বাচ্চা ম্যাট্রিক্স হবে। ওকে, কিন্তু অবশ্যই মনে রাখবা, তুমি এখন কোনাকুনি কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ আলটিমেটলি আমরা বলছি কি সারি বা কলাম বাদ দিতে হবে। ওকে, একজন প্রশ্ন করতে দেখবা যে কোনাকুনি বাদ দেওয়া যাবে কিনা, মানে এটা আসলে সংজ্ঞাতেই পড়তেছে না। ঠিক আছে, তো এরকম কিন্তু কোনো কাজ করা যাবে না। তো এখন এরপর তুমি যদি মনে চাচ্ছে যে না, আমি দুইটা সারি বাদ দিব বা দুইটা কলাম বাদ দিব, ধরো দুইটা কলাম বাদ দিলাম, তাহলে কি থাকে? এ এক্স আলফা, ওইটাও কি হবে? ওর একটা উপম্যাট্রিক্স। বুঝতে পারছি? কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, আচ্ছা, তো এটা ইজি কনসেপ্ট ছিল লাস্টেরটা আমাদের। এখন আমরা চলে আসি হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। যদিও ম্যাট্রিক্সের সমতা নিয়ে আমরা কথা বলছি, তাও একটু বলে নেই যে ম্যাট্রিক্সের সমতা। ঠিক আছে, তো দুইটা ম্যাট্রিক্স, যদি ধরো আমার দুইটা ম্যাট্রিক্স থাকে এ ও বি, তারা সমান হবে কখন? প্রশ্ন, যে তারা সমান সমান হবে কখন? তারা সমান হবে তখনই, বা সমান হওয়ার দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে আমার এ আর বি যে দুইটা ম্যাট্রিক্স আছে, তাদের আকার সমান হইতে হবে। তাদের কি সমান হইতে হবে? আকার বা ক্রম সমান হতে হবে। এক নাম্বার, মানে দুইটা শর্ত বলছি। এক নাম্বার বললাম কি, যে তাদের আকার সমান হইতে হবে, অর্থাৎ ও যদি তোমার 2/3 এর হয়, ওকেও 2/3 হইতে হবে। যদি দেখো এটা 3/3, তাহলে কি দেখার সাথে সাথেই এটা সমান না। ওকে, আর দুই নাম্বার হচ্ছে এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলি বি ম্যাট্রিক্সের অনুষঙ্গী। অনুষঙ্গী কি বোঝাচ্ছে সেটা আমি বলবো। অনুষঙ্গী ভুক্তির সমান হতে হবে। অনুষঙ্গী, আচ্ছা ওই পেজে লিখি, ম্যাট্রিক্সের অনুষঙ্গী ম্যাট্রিক্সের সমান হতে হবে। কি বললাম, আবারও বলি, তাদের আকার সমান হতে হবে। আরেকটা কি, এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলা বি ম্যাট্রিক্সের অনুষঙ্গী, ম্যাট্রিক্স লিখছি কেন, ভুক্তির সমান হতে হবে, জায়গা নেই, অনুষঙ্গী ভুক্তির সমান হতে হবে। ওকে, এখন দেখি জিনিসটা কি বুঝাইছে সেটা একটু বলি। যে ধরো
আমার এ একটা ম্যাট্রিক্স আছে এক্স ওয়াই ইউভি এবং বি একটা ম্যাট্রিক্স আছে আলফা বিটা এ, ধরো গামা থিটা বি, এরকম কিছু একটা। তাহলে অবভিয়াসলি দেখো ওর আকার 2/2, ওর আকার কত 2/3। তাহলে যেহেতু তাদের ক্রম সমান না, অর্থাৎ এখানে কি আমার এ আর বি ইকুয়াল হবে না। ঠিক আছে, এ আর বি কি হবে না, ইকুয়াল হবে না। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে তারা তাহলে ইকুয়াল কখন হবে? যখন তাদের আকার সমান হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আকার সমান হইতে হবে। তাহলে ধরো এ হচ্ছে এক্স ওয়াই ইউভি আর বি হচ্ছে আলফা বিটা গামা থিটা। এখন তার মানে কি এরা এখন ইকুয়াল হয়ে গেছে? হয় নাই কিন্তু। আরেকটা শর্ত আছে। আরেকটা শর্ত কি, অনুসঙ্গী ভুক্তিগুলো সমান হতে হবে। অনুসঙ্গী ভুক্তি মানে কি, যাদের পজিশনটা সমান। মানে প্রথম সারি প্রথম কলামের ভুক্তিকে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, মানে এর যে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি আছে তাকে বি এর প্রথম সারি প্রথম কলামের ভুক্তি সমান হতে হবে। এবং এক্স আর আলফা হচ্ছে এখানে অনুসঙ্গী ভুক্তি, ওয়াই আর বিটা হচ্ছে অনুসঙ্গী ভুক্তি, ইউ অ্যান্ড গামা হচ্ছে অনুসঙ্গী ভুক্তি, ভি অ্যান্ড থিটা হচ্ছে কি অনুসঙ্গী ভুক্তি। যদি তারা পরস্পর সমান হয়, অর্থাৎ আমার এক্স ইজ ইকুয়াল টু আলফা, ওয়াই ইজ ইকুয়াল টু বিটা, ইউ ইজ ইকুয়াল টু গামা এবং ভি ইজ ইকুয়াল টু থিটা যদি হয়, হলে তখন আমি বলতে পারবো এ আর বি ইকুয়াল। বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? ঠিক আছে, কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? তো প্রথমে কি দেখতে হবে তাদের আকার সমান আছে কিনা, তারপরে অনুসঙ্গী ভুক্তি সমান কিনা। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে আসি হচ্ছে ম্যাট্রিক্সের যোজন বা ম্যাট্রিক্সের যোগ করা আর কি। তো ম্যাট্রিক্সের যোজন জিনিসটা কি, বা অ্যাডিশন অফ ম্যাট্রিক্স কি? অ্যাডিশন অফ ম্যাট্রিক্স হচ্ছে যদি আমার, তো প্রথমে আগে বুঝতে হবে যে দুইটা ম্যাট্রিক্স সবসময় যোজন যোগ্য হবে কিনা, মানে যোগ করা যাবে কিনা। আচ্ছা, অবশ্যই মনে রাখবা আমরা যদি এখানে যোজন নিয়ে কথা বলতেছি, বীজগণিতে বা ইওর ক্ষেত্রে কিন্তু যোগ করা যে কথা। ক্লাস কখন শেষ হতে পারে? 11:30 বা একটু পরে হবে। ঠিক আছে, তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ, যোজন যোগ্য হবে কিনা, মানে যোগ করা বলতে কিন্তু আসলে যোগও বোঝায় এবং বিয়োগও বোঝায়, মানে একই সাথে কিন্তু। মনে রাখবা বীজগণিতের ক্ষেত্রে বিয়োগ করা কিন্তু একরকম যোজনই বলে। ঠিক আছে, যাই হোক, তো যেটাই হোক, যে দুইটা ম্যাট্রিক্স তোমার যোগ করতে হবে বা যোগ করা যাবে কিনা বা বিয়োগ করা যাবে কিনা, সেটার জন্য মানে সবসময় তুমি যোগ করতে পারবা না, সেটার জন্য কিছু বৈশিষ্ট্য দরকার। তো এটা লিখে রাখো যে এ ও বি যোজন যোগ্য হবে যখন এ ও বি এর আকার সমান হবে। অর্থাৎ তাদের যদি আকার ইকুয়াল হয়, তখনই তারা কি হবে, কেবলমাত্র যোজনযোগ্য হবে। বুঝতে পারছি, তারা তখনই কি হবে, যোজনযোগ্য হবে। ঠিক আছে, এবং তাদের যোগফলটা কি হবে, আরেকটা নতুন একটা ম্যাট্রিক্স হবে যার আকার কি থাকবে, তাদেরই ইকুয়াল থাকবে। ওকে, তো এটা আমরা বুঝতে পারতেছি, একটা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবে। তো আসি, এবং যোগফলটা কি হবে সেটা নিয়ে যদি কথা বলি, যোগফল হবে এ ও বি ম্যাট্রিক্সের প্রতিটি অনুসঙ্গী ভুক্তির যোগফলের সমন্বয়ে গঠিত ম্যাট্রিক্স। ওকে, কি বললাম, যদি না বুঝে থাকি আমি উদাহরণ দিয়ে বুঝাবো, তখন একটু ক্লিয়ার হবে। কি বলছি, যে যোগফল যেটা হবে সেটা কি হবে, এ আর বি এর প্রতিটা যে অনুসঙ্গী ভুক্তিগুলো আছে তাদের যোগফলের সমন্বয়ে গঠিত অপর একটা ম্যাট্রিক্স হবে, সেটাই কি হবে, তাদের যোগফল। কিরকম, যদি একটা উদাহরণ দিয়ে বুঝি, তোলা হয়েছে কিনা নাকি একটু রাখবো? আচ্ছা,
আমরা একটা উদাহরণ দেখি, তাই একটু ভালো ক্লিয়ার হবে। তো যেটা বললাম যে যদি যোজনযোগ্য হইতে হয় তাহলে এর মানে কি তাদের আকার সমান হইতে হবে, আকার সমান না হইলে কিন্তু যোজনযোগ্য হবে না। ঠিক আছে, তো যদি ধরো আমি তোমাকে বলি যে এ একটা ম্যাট্রিক্স এক্স ওয়াই ইউভি অ্যান্ড বি আরেকটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ধরো এ বি সি ডি। ওকে, নিলাম আর কি আমরা র্যান্ডম কিছু, ভ্যালুও থাকতে পারে, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে এদের যোগফলকে ধরো আমি একটা নতুন ম্যাট্রিক্স সি নাম দিলাম। তো সি কি? সি হচ্ছে এ আর বি এর যোগফল। তাহলে আমরা কি বলছি, যোগফল ম্যাট্রিক্সটা কি হবে? যোগফল ম্যাট্রিক্সটা হবে অপর একটা ম্যাট্রিক্স যেটা তাদের অনুসঙ্গী ভুক্তিগুলার যোগফল নিয়ে গঠিত ম্যাট্রিক্স হবে। অনুসঙ্গী ভুক্তি কি? যেমন এক্স এর অনুসঙ্গী হচ্ছে এ, তাইলে ওদের যোগফল হবে হচ্ছে এক্স প্লাস এ। ওয়াই এর অনুসঙ্গী বি, প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি হবে ওয়াই প্লাস বি। ইউ এর অনুসঙ্গী সি, দ্বিতীয় সারি প্রথম কলামের ভুক্তি হবে ইউ প্লাস সি। এবং ভি এর অনুসঙ্গী ডি, সো লাস্ট ভুক্তিটা হবে ভি প্লাস ডি। এবং এই ম্যাট্রিক্সটাই কি হবে? এ আর বি এর যোগফল ম্যাট্রিক্স, যেটাকে আমরা সি নামকরণ করছি। বুঝতে পারছি কিনা? এখন যদি আমার মাঝখানে যোগ না থেকে বিয়োগ থাকতো তাহলে কি হইতো? যোগের জায়গায় জাস্ট বিয়োগ সাইনটা বসে যেত। এটা বুঝছি কিনা? যদি যোগ না থেকে বা প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলে মাঝখানে কি হয়ে যেত? জাস্ট মাইনাস সাইন বসে যেত। নর্মাল ব্যাপারই, যোগ বিয়োগ সেটা কি হবে? আমার তাদের অনুসঙ্গী ভুক্তিগুলার যোগফল বা বিয়োগফলের সমান হবে। ক্লিয়ার কিনা? যেমন যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, ধরো এ একটা ম্যাট্রিক্স 1 2 5 6 ধরো 9 8, এবং বি একটা ম্যাট্রিক্স আছে -2 -6 -3 5 -8 2, এরকম দুইটা ম্যাট্রিক্স আছে। তাহলে এখন ধরো আমি ওদের যোগফল প্রকাশ করতেছি সি দিয়ে, যেহেতু তাদের আকৃতি সমান। এটা কত কি আকারের ম্যাট্রিক্স? 2/3 আকার, এটাও 2/3, সো আমার এটা যোজনযোগ্য হবে। এখন যদি আমি ওদের যোগ করি তাহলে এ প্লাস বিটা কি হবে? অপর একটা ম্যাট্রিক্স হবে যার ভুক্তিগুলো কি হবে? অনুসঙ্গী ভুক্তিগুলোর যোগফল। তাই তো, যেহেতু যোগ করতেছি তাহলে আমি কি বলবো? 1 প্লাস -2। তুমি চাইলে এক লাইন কষ্ট করে লিখেও করতে পারো, অথবা চাইলে সরাসরিও বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সরাসরি বসাই। 1 প্লাস -2 করলে কি হবে? -1 2 প্লাস মানে প্লাস দিয়ে ব্র্যাকেটে -6 মানে হচ্ছে -4 9 -3 একবারই বলে ফেলতেছি, প্লাস 6 5 প্লাস 5 হচ্ছে 10 6 -8 -2 8 2 হচ্ছে 10। ঠিক আছে, তো এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা ধরো আরেকটা ম্যাট্রিক্স ডি আছে যেটা হচ্ছে এ মাইনাস বি। এটা বের করে আমাকে একটু বলো তো, সময় হচ্ছে 1 মিনিট, ছটফট করে। 3 8 12 0 14 6, হ্যাঁ ঠিক আছে, এটা আমার এ মাইনাস বি। আশা করি সবার এটার সাথে মিলছে। ঠিক আছে, তাহলে আমরা যোগ বিয়োগ বুঝে গেলাম, ইজি জিনিস। তো এটা নিয়ে কিছু ম্যাথ আছে, একটু বইয়ে দেখবা। আমি আর আলাদাভাবে ম্যাথগুলো করাবো না, ঠিক আছে, কারণ ম্যাট্রিক্সের আসলে ম্যাথ লাগে, মানে যোগ বিয়োগ খুব একটা আসে না, আসে হচ্ছে গুণন। তো গুণন তো দেখবোই আমরা, সমস্যা নেই। তো এরপর আসি হচ্ছে, লেখো স্কেলার মাল্টিপল অফ এ ম্যাট্রিক্স, বা ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক।
তো এটা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম, তো তাও একটু আবার বলি যে স্কেলার মানে কি বলছিলাম, যে যে কোনো ধরনের যে ধ্রুব সংখ্যাগুলা, ঠিক আছে, 1 2 3 4 1.5 2.5 মানে ভগ্নাংশ থেকে শুরু করে যা যা আছে সবগুলোই তোমরা স্কেলার বলি আর কি, এগুলাকে স্কেলার মান বলি। তো কোনো একটা ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণন করা মানে কি, যে স্কেলার দ্বারা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে তুমি গুণ করতেছো, ঠিক আছে। তো এটা লিখলাম না, জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে দেই, যে ধরো এ একটা ম্যাট্রিক্স হচ্ছে এক্স ওয়াই জেড আলফা বিটা গামা, ঠিক আছে, এটা স্কোয়ার হইতে পারে, যে কোনো কিছুই হোক, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এটার সাথে একটা স্কেলার ধরো কে, একটা স্কেলার, ওকে, কে এর মান ধরো 2 আছে, হইতেই পারে। তো এটাকে যদি গুণ করি, তার মানে কি আমি কে দিয়ে ভিতরের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করব, কে এক্স, কে ওয়াই, কে জেড, কে আলফা, কে বিটা, কে গামা। কি বুঝাতে পারছি? যে এটাকে চাইলে আমি, বা এটার মানে হচ্ছে যে আমি ভেতরের প্রতিটা ভুক্তিকে আলাদাভাবে গুণ করতেছি, ওকে। এখন এটাকে কিন্তু আবার আরেকটা কাহিনী আছে, আরেকটা কাহিনী কি, যে যেমন তোমার কে এ ইকুয়ালস টু এটা বলা যায়, সেম ভাবে কিন্তু আমি কিন্তু চাইলে প্রতিটা ভুক্তি থেকে কে কমনও নিতে পারি। এটা ব্যাপারটা বুঝি। যেমন ধরো আমরা একটা উদাহরণ দেই, এটা বেটার হয়। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, কি আছে, 5 0 15 10 20 0, এটা আমার একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। তো দেখো আমার এখানে ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলো কিন্তু 5 এর গুণিতক, 5 0। এখন তুমি বলতে পারো 0 কিভাবে 5 এর গুণিতক? দেখো আমরা আসলে কি বলতেছি, কমন নিব। কমন নেওয়া মানে কি, আসলে ভাগ করা। তুমি যদি 0 কে 5 দিয়ে ভাগ করো, সেটাও কি 0ই থাকে না? ব্যাপারটা কি ধরতে পারতেছি সবাই? যে 0 কে যদি 5 দিয়ে ভাগ করো, সেটা কি থাকে, 0ই কিন্তু থাকে। সেম ভাবে যদি তুমি আবার কিন্তু 5 কে 0 দিয়ে ভাগ করলে এটা আবার 0 থাকবে না, এটা কিন্তু আবার ইনফাইনাইট হয়ে যায়। আশা করি এগুলো নিয়ে আইডিয়া আছে। তো যেটাই বলতেছিলাম, যে আমার এখানে আমি কি করতে পারি, চাইলে ম্যাট্রিক্স থেকে কমন নিতে পারি। কমন নেওয়ার ব্যাপারটা কি, যে দেখো এখানে কি আছে, আমি এটাকে কি বলতে পারি, 5 ইন্টু 1, এটাকে বলতে পারি 5 ইন্টু 3, এটাকে বলতে পারি 5 ইন্টু 0, এটাকে বলতে পারি 5 ইন্টু 2, 5 ইন্টু 4, 5 ইন্টু 0। তো যদি আমি এখান থেকে 5 কমন নেই, তাহলে ভিতরে কি থাকবে, 1 0 3 2 4 0। বুঝতে পারছি কিনা? কমন নেওয়ার ব্যাপারটা মাঝে মাঝে কিন্তু এটা লাগে, এজন্য বললাম, ঠিক আছে, মাঝে মাঝে লাগে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখা কিছুই না, জাস্ট আমরা কি করছি, স্কেলার দিয়ে গুণ করলে ভিতরে প্রত্যেকটা ভূতির সাথে গুণ। হ্যাঁ বলো। মানে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, যেটা বলি আর কি আমরা। আচ্ছা, আচ্ছা, কেউ কি কোনো মেসেজ দিচ্ছে? এই বাকিরা গেল কই? আমি তো খেয়ালই করি নাই। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করি নাই। ওকে, তো এটা গেল আমাদের ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। এরপর আসি আমরা ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স গুণিতক বা দুটি ম্যাট্রিক্সের গুণ। দুটি ম্যাট্রিক্সের গুণ, সরি, দুটি ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, এখন কথা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণ, এটা কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ওকে, বা 1.1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এখন এই দুইটা ম্যাট্রিক্সের গুণ, যেমন ধরো আমরা যোগের ক্ষেত্রে বলছিলাম যে সব ম্যাট্রিক্সকে তুমি যোগ করতে পারবা না, সেম ভাবে যে কোনো ম্যাট্রিক্সকে তুমি গুণ করতে পারবা না। তো ম্যাট্রিক্সের গুণন হওয়ারও কিছু যোগ্যতা লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্স যদি এ ও বি হয়, দুটি ম্যাট্রিক্স হলে এ ও বি গুণনযোগ্য হবে। দেখো এ ও বি গুণনযোগ্য হবে যখন এর কলাম সংখ্যা, এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যার সমান হয়।
কি বললাম, এ ও বি দুইটা ম্যাট্রিক্স আছে, তারা গুণনযোগ্য হবে কখন? যখন এ এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যার সমান হবে, তখন আমরা বলতে পারি তারা গুণনযোগ্য হবে। তোলা হলে বলো, তাহলে আমরা একটু ক্লিয়ার ভাবে পরের পেজে গিয়ে পড়বো। হ্যাঁ, সমস্যা নেই। তো হচ্ছে তাহলে আমরা কি বললাম যে প্রথম ম্যাট্রিক্স, তো ধরো আমি এ আর বি গুণ করতেছি, এ বি করতেছি আর কি, এর মধ্যে প্রথম ম্যাট্রিক্সটা এ, দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে বি, ঠিক আছে? তাহলে প্রথম ম্যাট্রিক্স যদি এ হয়, এ এর আকার ধরো হচ্ছে এম বাই এন, এবং যদি এ আর বি গুণনযোগ্য হইতে হয়, মানে দেখো এ এম বাই এন মানে কি, ওর সারি সংখ্যা এম, কলাম সংখ্যা এন, তাইলে দ্বিতীয় ম্যাট্রিক্স বা বি এর সারি সংখ্যা এন, কলাম সংখ্যা তোমার অন্য কিছু ধরো পি হইতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? দেখো প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার কি সারি সংখ্যার সমান, তাইলেই হচ্ছে এ আর বি কি গুণনযোগ্য। বুঝতে পারছি কিনা? তাহলে তবেই এ ও বি গুণনযোগ্য হবে। ঠিক আছে, এখন এখানে পয়েন্ট আছে, পয়েন্ট কি বা একটা পয়েন্ট যদি আমরা পয়েন্ট আকার আলাদা করি, সেটা হচ্ছে যে আমার যে গুণফলটা, গুণফল হবে কি এবি, গুণফল এবি, সেটা কি হবে, ইহা অপর একটি ম্যাট্রিক্স হবে, অবভিয়াসলি গুণফল তো ম্যাট্রিক্সই হবে, ম্যাট্রিক্স হবে যার আকার হবে কত, বা যার ক্রম হবে কত, বা যার আকার হবে এম বাই পি। কি বললাম দেখো, আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে, এবং এদের যে গুণফলটা হবে সেটা কি হবে, এন এন দেখো ভ্যানিশ হয়ে গেছে, থাকে কি এম আর পি, তাহলে আমার গুণফলের আকারটা কি হবে, এম বাই পি হবে। বুঝতে পারছি কিনা? 2 নাম্বার, গুণফল এ বি এর এ কে প্রিফ্যাক্টর, মানে আমরা যখন প্রথম ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্স বলতেছি, তাদের আরেকটা নাম আছে, সুন্দর নাম, সেটা হচ্ছে প্রথম যেটা থাকে সেটাকে আমরা বলতে পারি প্রিফ্যাক্টর, এবং যেটা দ্বিতীয় থাকে সেটাকে বলা হয় পোস্ট ফ্যাক্টর। তাহলে এ কে কি বলবো, প্রিফ্যাক্টর, এবং বি কে পোস্ট ফ্যাক্টর বলা হয়। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এতটুকু কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, 1 নাম্বার বলো। মানে ওদের যে গুণফলটা ধরো হচ্ছে আমার এ বি, ঠিক আছে, মানে এ এর আকার হচ্ছে এম বাই এন, বি এর আকার এন বাই পি, মানে তারা গুণনযোগ্য, তাহলে এর মানে আমি গুণ করতে পারতেছি, গুণফলটা কি হবে, আরেকটা ম্যাট্রিক্স হবে, ধরো হচ্ছে ওই আরেকটা ম্যাট্রিক্স সি, সি কে আমি এবি প্রকাশ করলাম। এখন এই গুণফলের আকারটা কি হবে, সেই আকারটা হবে হচ্ছে আমার এম বাই পি, মানে মাঝখানের এভাবে চিন্তা করবা যে মাঝখানে যে এন, মানে প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা, এটা ভ্যানিশ হয়ে গেছে, এক সমান, তো মানে এটা কাটাকাটি চলে গেছে, এভাবেও চিন্তা করতে পারো, বাকি থাকে কি এম আর পি, তাহলে আমার সি এর আকারটা হবে হচ্ছে এম বাই পি। এখন বুঝতে পারছি? ওকে, আচ্ছা। না না, ওইটা গুণ হয় কি সেটা তোমরা পরে দেখবো, মানে আমাকে দেখতে হবে, মানে প্রথম কথা হচ্ছে দেখো ওরা যে গুণ হবে কিনা সেটা তাদের যোগ্যতার একটা ব্যাপার আছে, মানে যে কোনো কিছুকে তুমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করে দিতে পারবা না, যোগ করে দিতে পারবা না, তো যোগেরটা তোমরা দেখছি। হ্যাঁ, না 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 না, কি হয় এটা তোমরা দেখবো, এখনো দেখি নাই তো।
ঠিক আছে? না ওইরকম কিছু হয় না, জাস্ট বলতেছি যে ওর যে আকারটা সেটা হয় m/p। কিরকম, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে একটু ভালো হবে। দেখো, ধরো আমার এ একটা ম্যাট্রিক্স আছে যার আকার হচ্ছে 2/4, ঠিক আছে? আর বি আরেকটা ম্যাট্রিক্স আছে যার আকার হচ্ছে 4/3। তাহলে দেখো এটা কি গুণনযোগ্য কি নাকি গুণনযোগ্য না? গুণনযোগ্য, কারণ প্রথমটার সারি, সরি প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি মিলে গেছে। তাহলে এখন দেখো তাদের গুণফলটা ধরতেছি হচ্ছে এবি বা সি কে সি ধরে নিচ্ছি। এখন সি এর আকার কি হবে? সি এর আকার হবে হচ্ছে 2/3। সি এর আকার হবে কত? 2/3। ওকে, মানে এখানে হচ্ছে তাদের গুণের মানে গুণফলের আকারটা কি হবে, প্লাস হচ্ছে তারা গুণনযোগ্য কিনা সেটা নিয়ে কথা বলছি। বাট গুণটা কিভাবে করব সেটা এখন আমি কিন্তু বলি নাই, ঠিক আছে? সেটা বলবো। কি বললাম জাস্ট যে গুণফলটা 2/3 বা m/p আকারের হবে। এগুলো সাধারণত এমসিকিউতে থাকে যে এ ম্যাট্রিক্স এত আকারের, বি এ ম্যাট্রিক্স এত আকারের হলে গুণফল কি হবে না হবে, এই ধরনের এমসিকিউতে থাকে আর কি, যেন এটা ইজিলি আমরা করতে পারি। বুঝতে পারছি এখন? কি বোঝা গেছে? ওকে, আচ্ছা। তারপরে আমরা আসি হচ্ছে যে গুণের নীতি। দেখো, গুণের ক্ষেত্রে আমরা আরসি কোলা নীতি ইউজ করি। কি বললাম? গুণের ক্ষেত্রে আরসি কোলা নীতি ইউজ করি। এখন এই আরসি কোলা জিনিসটা কি, মানে এটা আমি এভাবে থিওরিটিক্যালি পড়াবো না, আমি এটা ম্যাথের মাধ্যমে প্র্যাকটিস করে বলি, তাহলে তোমাদের জন্য ইজি হবে বোঝাটা, ঠিক আছে? তো দেখি, একটা ম্যাট্রিক্স ধরো এ আছে 2 3 5 1 7 9, আর আরেকটা ম্যাট্রিক্স আছে বি, সেটা হচ্ছে 3 -2 5 4 1 0। যাই হোক, নিলাম আর কি আমরা কিছু। ওকে, তাহলে এখন আমি তোমাকে বললাম যে এই এ আর বি এর গুণফল বের করতে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে ওর আকৃতি কত, এ এর আকার কত, একটু বলো তো কেউ একজন। 2/3, গুড, কতদিনের থেকে ভালো রেসপন্স। আর বি এর আকার 3/2। তাহলে এখন বলো, এটা কি গুণনযোগ্য হবে কি হবে না? হবে। এবং তাদের গুণফলের আকৃতিটা কি হবে? 2/2। বাকিটা বুঝতেছি? ওকে, আচ্ছা, তাহলে 2/2 হবে। এখন এটা বুঝার সুবিধাটা কি, আমার সুবিধাটা হচ্ছে ওর গুণফল যেটা হবে সেটার আমি একটা মানে মানে এখন ধরো ওর গুণফল যদি তোমার ধরো 4/4 আসে, সাপোজ কোনো কারণে 4/4 আসতেছে, আর তুমি ঘর আঁকছো এতটুকু, তাইলে তো লাভ নাই, ঠিক আছে? তো আমরা তাহলে কি একটা স্ট্রাকচার পাবো যে না এটা এত বড় হবে বা এত ছোট হবে, তো অবশ্যই 2/2 বুঝতেই পারতেছি যেটা কতটুকু সাইজের হবে। আচ্ছা, তাহলে এখন আমি এ আর বি গুণ করব, এবং আমরা কি বলছি গুণের ক্ষেত্রে কি নীতি ইউজ করতে হবে? আরসি কোলা নীতি ইউজ করতে হবে। গুণের ক্ষেত্রে কি নীতি ইউজ করতে হবে? আরসি কোলা নীতি, ঠিক আছে? এটা মাঝখানে তো এটা উচিত হয়নি। আচ্ছা, দেখি তো এটার আকৃতি কি হবে এবং 2/2 হবে। ওকে, যাই হোক, বুঝলাম। তাহলে এখন আরসি কোলা মানে কি? R4 হচ্ছে রো, C4 হচ্ছে কলাম। কি বললাম? R4 হচ্ছে কি রো, এবং C4 হচ্ছে কলাম, এবং কোলা মানে হচ্ছে গুণ। কোলা মানে হচ্ছে কি গুণ। তাহলে আরসি কোলার মিনিং কি? রো এর সাথে কলামকে গুণ করতে হবে। রো এর সাথে কলামকে গুণ করতে হবে। এখন কার রো এর সাথে কার কলাম? প্রথম বা যেটাকে আমরা প্রিফ্যাক্টর বলতেছি, এখানে যদি এবি হয়, এবি এর প্রিফ্যাক্টর কি? এ, পোস্ট ফ্যাক্টর হচ্ছে বি, অথবা প্রথম ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্স, প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা বি। প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে। কি বললাম? প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে। কথাটা ধরতে পারছি? প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করব। কিভাবে গুণ করব? 2 এর সাথে 3 গুণ করব, 3 এর সাথে 5 গুণ করব। মানে দেখো, প্রথম সারির বা প্রথম রো এর প্রথম কলামের সাথে, সরি প্রথম ভুক্তির সাথে, আবারও বলি, প্রথম সারির প্রথম ভুক্তির সাথে প্রথম কলামের প্রথম ভুক্তিটা গুণ করব। ধরতে পারছি? দেন যোগ দিব প্রথম সারির
দ্বিতীয় ভুক্তির সাথে প্রথম কলামে দ্বিতীয় ভুক্তি গুণ করব। এরপর তার বলা লাগবে না, বুঝতে পারছি কিনা কি করছি। এবং এই যে আরসি কোলা করে যে টার্মটা পাইছি সেটা কিন্তু একটা ভুক্তি হবে, আবারও বলতেছি সেটা কি হবে, এটা কিন্তু পুরাটা একটা ভুক্তি, এটা কিন্তু জাস্ট একটা ভুক্তি। বুঝতে পারছি কিনা, কারণ সবগুলোর মাঝখানে কিন্তু যোগ সাইন আছে, আমি পুরোটা মিলে কি পেলাম, একটা ভুক্তি পাইছি। ধরতে পারছি এই ব্যাপারটা? ঠিক আছে, দেন আমি এখন তোমার ইচ্ছা, তুমি এখন ডানে আগাইতে পারো অথবা নিচে নামতে পারো। ঠিক আছে, যদি ডানে আগাও তাহলে হচ্ছে কলাম বরাবর আগাতে হবে। যদি আমি দেখো, যদি আমি এখন এখান থেকে ডানে যাই তাহলে আমি কি বরাবর গেছি, কলাম চেঞ্জ করছি না? আর যদি আমি নিচে নামি তাহলে কি করছি, সারি চেঞ্জ করছি। যদি তুমি সারি চেঞ্জ করো তাহলে প্রথম কলাম, সরি প্রথম ম্যাট্রিক্স বরাবর সারি চেঞ্জ করবা, আর যদি কলাম চেঞ্জ করো দ্বিতীয় ম্যাট্রিক্স বরাবর করবা। তো সাধারণত মানে এত কনফিউশন বা কনফিউজিং ট্রিক শেখার দরকার নেই, এভাবে শিখো যে আমি আগে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে ফিক্স করলাম, তাহলে 2 3 5 কে আমি ফিক্স করছি, সেটা দিয়ে আমি কি করলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করলাম, গুণ করার পর আমি একটা ভুক্তি পেয়ে গেছি, টোটালটা মিলে একটা ভুক্তি শেষ। এখন আমি কি করব, এই সারিটাকে ফিক্স রাখছি, যদি সারি ফিক্স থাকে তাহলে কিন্তু আমি সারি বরাবর ডানে যাচ্ছি, তাহলে আমি সারিকে ফিক্স রাখতেছি, মানে 2 3 5 কে ফিক্স রাখলাম। এবং যেহেতু আমি সারি বরাবর ডানে বা কলাম চেঞ্জ করতেছি, দ্বিতীয় ম্যাট্রিক্সের এখন কলামটা চেঞ্জ হবে, অর্থাৎ আমি এখন প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সেকেন্ড কলামটা গুণ করব। ব্যাপারটা বুঝতে পারছি? 2 ইন্টু -2 একবারে বসায় ফেলি, -4, 3 ইন্টু 4 12, 5 ইন্টু 0 0। বুঝছি কিনা কি করছি? কি করলাম, প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামকে, সরি প্রথম সারিকে ফিক্স রাখছি, এবং প্রথম সারিকে ফিক্স রেখে রো এর সাথে কলাম গুণ করছি। প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ করছি, যেটা প্রথম ভুক্তিতে বসছে। প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম গুণ করলে সেটা প্রথম সারির দ্বিতীয় কলামে বসবে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর আমি কি করলাম, নিচে নামবো। যদি আমি নিচে নামি তাহলে আমাকে এখন সারি বরাবর নিচে নামতে হবে, তাহলে অর্থাৎ আমি এখন 179 সারিটাকে ফিক্স করব। তাহলে গুণ করার সময় সবসময় কি করবা, একটা সারিকে ফিক্স করে তারপরে গুণ করবা। ঠিক আছে, তাহলে একটু সুবিধা হয় আর কি। তাহলে আমি এখন দ্বিতীয় সারিটাকে ফিক্স করলাম, দ্বিতীয় সারির সাথে আমি এখন প্রথম কলামকে একবার গুণ করব, তারপরে কি দ্বিতীয় কলামকে আরেকবার গুণ করব। তাহলে 1 ইন্টু 3 মানে 3, 7 ইন্টু 5 মানে হচ্ছে 35, 9 ইন্টু 1 মানে হচ্ছে 9। ধরতে পারছি কিনা? এখন আমি ডানে যাব, 1 ইন্টু -2, 7 ইন্টু 4 28, 9 ইন্টু 0 0। বুঝছি কিনা, না বুঝলে বলো, আমি আবারও বুঝাবো। সবাই বুঝছি? তাহলে কি আছে, 3 দুগুণে 6, 3, আচ্ছা ধন্যবাদ। 26 8 47 35 কেন আসবে, 28 -2 তো 26 আসে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো বাকিরা যদি এটা ধরতে পারো তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি গুণের, তাহলে একটু ইজি হবে। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এটা 3x3 ম্যাট্রিক্স। তাহলে এটা কি 1 2 3 7 6 9 5 4 -8। বি আরেকটা ম্যাট্রিক্স আছে 0 7 6, র্যান্ডম মান নেওয়া যায়, নিজেদের মতো নিতে পারো, 3 4 6 10 5 1। ওকে, আমরা র্যান্ডম কিছু মান নিয়ে দুইটা ম্যাট্রিক্স নিলাম, কি কি, একটা হচ্ছে 1 2 3 7 6 9 5 4 -8, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে 0 7 6 3 4 6 এমন হচ্ছে 10 5 1। এটাও 3x3 আকারের ম্যাট্রিক্স, এটাও কি একটা 3x3 আকারের ম্যাট্রিক্স। এখন বলো এটা কি গুণনযোগ্য কিনা? অবভিয়াসলি গুণনযোগ্য, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সংখ্যা সমান, এবং গুণফলটাও কি হবে আমার 3x3 আকারের একটা ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি গুণ করব। এখানে আমার খাতাটাকে একটু উপর নিচ করতে হবে, তো একটু আসলে মানে একটু কষ্ট করে বুঝবো আর কি আমরা, সমস্যা নেই। তো কি করবো, এখানে আমরা
আরসি কলানীতি ইউজ করব। তাহলে আমি কি বলছি, আরসি কলানীতির ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে কোনো একটা সারিকে, অবভিয়াসলি প্রথম সারি দ্বিতীয় সারি এমনি করি, আমরা ফিক্স করি, প্রথম সারিকে আমি ফিক্স করব এবং সেই সারিকে আমি কলাম বরাবর প্রতিটা কলামের সাথে আলাদা আলাদা গুণ করব। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সের একটা সারি ফিক্স করব, সেটাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটা কলামের সাথে আলাদা আলাদা গুণ করব, গুণ করে আলাদা আলাদা ভুক্তি পাবো। ব্যাপারটা বুঝতে পারছি? দেখো, তাহলে আমি প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করি, 1 ইন্টু 0 0, 2 ইন্টু 3 6, 3 ইন্টু 3 3 ইন্টু 10 30। ওকে, তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করা শেষ, আমি 1 1 ভুক্তি পেয়ে গেছি, বা প্রথম সারি প্রথম কলামের ভুক্তি পেয়ে গেছি। তারপরে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব, 1 ইন্টু 7 7, 2 ইন্টু 4 8, 3 ইন্টু 5 15, 1 2 এর ভুক্তি পেয়ে গেছি। তারপর 1 ইন্টু 6 6, 2 ইন্টু 6 12, 3 ইন্টু 1 3, 1 3 এর ভুক্তি পেয়ে গেছি। বুঝতেছি কিনা? আমি তো একটু ফাস্ট যাচ্ছি। তারপর আসতেছি 7 ইন্টু 0 0। এখন আমি কি করছি, দ্বিতীয় সারিটাকে ফিক্স করব, দ্বিতীয় সারিকে ফিক্স করব এবং সেটাকে সেম ভাবে প্রতিটা কলাম বরাবর গুণ করব। তাহলে 7 ইন্টু 0 0, 6 ইন্টু 3 18, 9 ইন্টু 10 90। তারপর 7 ইন্টু 7 49, 6 ইন্টু 4 424, হ্যাঁ, আর 9 ইন্টু 5 45। অ্যান্ড যদি আমি থার্ড কলাম বরাবর যাই, তাহলে হচ্ছে 7 ইন্টু 6 6 7 কি জানি 42, 6 ইন্টু 6 36, অ্যান্ড হচ্ছে 9 ইন্টু 1 9। ঠিক আছে, একটু বি দুইটা অ্যান্সার হবে কারণ হঠাৎ করে বানানো ম্যাথ। আর এরপর কি করব, সেম ভাবে এখন আমি থার্ড সারিকে ফিক্স করে প্রতিটা কলাম বরাবর গুণ করব। তাহলে এটা আমি করে ফেলি, যে কি করছি 5 4 -8, তাহলে 5 ইন্টু 0 0, 4 ইন্টু 3 12, -8 ইন্টু 10 -80। আচ্ছা, তারপরে হচ্ছে 5 ইন্টু 7 5 7 35, 4 4 16 -40। আচ্ছা, আর তারপর হচ্ছে 5 6 30, 4 6 24 -8। বুঝতে পারছি কিনা যে কাজগুলো করছি? এখন হচ্ছে প্রতিটা ভুক্তির মান আলাদা আলাদা বের করে বসায় দাও, মানে যোগ করে আর কি। তাহলে 36 আসে, এটা আসে হচ্ছে 15 দুগুণে 30, আম, এখানে আসে হচ্ছে 18 21, এখানে আসে হচ্ছে 108, এখানে হচ্ছে 24 25 50 70, 108ই তো আসে, না 118 আসে। দেখো তো 118 আসে কিনা, আমি মুখে মুখে করলাম। আর এটা আসে হচ্ছে কত, 42, কি বলা যায়, 51 81 87। এটা আসে হচ্ছে -68। এসবে কি ঘুমায় গেল নাকি? কিছু বলে না কেন? 46 51 11। আর এটা আসে হচ্ছে 64 54 46। এটা আসে কিনা? আসছে, ওকে। তো কিছু বলো না কেন, আমি এত কষ্ট করা লাগলো আমার। আচ্ছা, না এমনি বললাম, সমস্যা নেই। ও আচ্ছা, আচ্ছা, প্রবলেম নেই। তো যেটা বললাম যে আমরা এখানে এইভাবে কি করতে পারি, গুণ বের করতে পারি। তো এখানে একটা গুণফল পেলাম, 36 30 21 108 48, মানে যেটা আসে 118 87 -68 11 46। তো আশা করি আমরা গুণন করতে পারি বা পারবো। তো আমি যে উদাহরণটা দিলাম সেটার জন্য আমি তো এবি বের করলাম, তোমরা হচ্ছে বি এটা বের করো। তাহলে তোমরা এখন একটা
রাখছিলাম তো, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ বলো তাহলে কি আসে, 79, 66, তারপর 15, 61, 54, -3, 50, 54, 67। হ্যাঁ হয়েছে। সবার কি এটা আসছে? ও আচ্ছা, না এটা খেয়াল রাখবো আর কি তাহলে নেক্সট টাইম থেকে। ঠিক আছে, ওকে। হ্যাঁ ও যেটা বলছে মানে এটা অ্যান্সারটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা গুণ করা তো বুঝতে পারছি আশা করি, তাই তো? এখন আরেকটা জিনিস একটু বলে নেই, এটা যদিও আমি নেক্সট দিন আরো 2 দিন ম্যাথ করে আমি ম্যাট্রিক্সটা শেষ করায় দিব। তো হচ্ছে একটা জিনিস আমি একটু বলবো, দেখো আমরা কিন্তু এই যে কিছুক্ষণ আগে এ স্কোয়ার পড়লাম না, তো মনে রাখবা এ স্কোয়ার মিনিং কি? এ স্কোয়ার মিনিং হচ্ছে এ ইন্টু এ, মানে এ আর এ এর ম্যাট্রিক্স গুণফল। ঠিক আছে, তো এই যে আমরা বক্রপ্রতি বক্র না সরি সরি অক্ষম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা উদাহরণ দেখছিলাম, মনে পড়ে? যে এ হচ্ছে আমার 2 -2 2 -2 হলে এ স্কোয়ার 0 হয়। 0 আসে কিনা সেটা আমরা একটু দেখি, তাহলে একটা প্রুফও হয়ে যাবে প্লাস কি একটা প্র্যাকটিসও হয়ে যাবে। তো এ স্কোয়ার বের করতে হবে এই ম্যাট্রিক্সের জন্য, তাহলে সেটা কি হবে এ ইন্টু এ। এ ইন্টু এ মানে হচ্ছে 2 2 -2 -2 ইন্টু 2 2 -2 -2। ঠিক আছে, তো গুণের ক্ষেত্রে কি বলছি, আরসি কোলা। আচ্ছা, তো আরসি কোলা করি, তাহলে প্রথম রো এর সাথে প্রথম কলাম 2 × 2 4 -2 × 2 -4, একটা ভুক্তি হয়েছে। তারপরে আমি সেকেন্ড কলামে যাব, 2 × -2 -4 -2 × 2, সরি আমি এটা মাইনাস দিই নাই তো, দুঃখিত। তো কি করলাম, 2 × -2 -4 -2 × -2 +4, বুঝতে পারছি? তারপরে এখন আমি কি করলাম, সারি বরাবর নিচে নামবো, 2 × 2 +4 -2 × 2 -4, সেম ভাবে 2 × -2 -2 -4 -2 × -2 +4। দেখো সবগুলা ভুক্তি 0 আসতেছে কিনা, তাহলে এটাকে আমি কি বলতে পারি, নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তো অর্থাৎ আমার এ স্কোয়ারটা 0 আসতেছে, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা এটা কি হবে, আমার অক্ষম ম্যাট্রিক্স হবে। আচ্ছা ব্লার হয়ে গেছে, একটু ওয়েট করি তাহলে। দেখো তো এখন ক্লিয়ার কিনা? ঠিক আছে, ওকে। তাহলে কি করছে, জাস্ট আমরা এই ম্যাট্রিক্সে মানে হচ্ছে তোমার স্কোয়ার করা মানে কি, স্কোয়ার করা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথেই মানে এ এর সাথে এ এরই গুণ করতে হবে, তাইলে তুমি কি পাবা, ওর স্কোয়ার ম্যাট্রিক্স পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। তাইলে আমরা কি বলে একটু 2-3টা কথা বলে আমরা আজকে শেষ করে ফেলবো। সেটা হচ্ছে, লেখো পরিশিষ্ট। পরিশিষ্ট, আচ্ছা। তো পরিশিষ্টর মধ্যে প্রথম কথা হচ্ছে, লেখো ম্যাট্রিক্সের কোনো মান নেই। ম্যাট্রিক্সের কোনো কি নেই, ম্যাট্রিক্সের কোনো মান নেই। ইহা একটি অপারেটর মাত্র। ইহা একটি অপারেটর। অপারেটর মানে কি, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর কি এই যে সাইন কস ট্যান, যেমন আমার শুধু সাইনের কিন্তু কোনো মান নাই, তাই তো, বাট সাইন থিটার মান আছে। সেম ভাবে ম্যাট্রিক্স টোটালটাই হচ্ছে একটা অপারেটর। সো এই ম্যাট্রিক্সের কোনো মান নাই, যেমন এই যে এই জিনিসটা, এই টোটালটা একটা অপারেটর। ওকে, এখন এটা কোথায় অপারেট করবে, যে কোনো একটা ক্ষেত্রে সে অপারেট করবে। যেমন ত্রিকোণমিতিতে সাইন কস ট্যান অপারেট করে, যোগ বিয়োগ করে বীজগণিতের ক্ষেত্রে, এরকম এটা কোনো একটা জায়গায় অপারেট করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এর কোনো মান নাই। তারপর লেখো 2 নাম্বার, ম্যাট্রিক্সের যোজন বিনিময়যোগ্য। ম্যাট্রিক্সের যোজন কি, বিনিময়যোগ্য, অর্থাৎ a প্লাস বিটা কি হবে, b প্লাস এর সমান হবে। ওকে, a প্লাস বিটা b প্লাস এর সমান হবে।
তোলা হয়েছে? ওকে, তারপর লেখা হচ্ছে 3 নাম্বার, ম্যাট্রিক্সের যোগ সহযোজন বা সমযোজন যোগ্য। সাধারণত সহযোজনটাই ইউজ হয়, আর একটা নাম আছে সমযোজন। হ্যাঁ বলো। বিনিময় যোগ এরপর লিখলাম হচ্ছে এই যে a প্লাস বি সেটা b প্লাস a এর সমান হবে। মানে a আর b যদি ম্যাট্রিক্স হয়, a প্লাস b টা b প্লাস a এর সমান হবে। আচ্ছা, আরেকটা কি বললাম? 3 নাম্বার হচ্ছে ম্যাট্রিক্সের যোগ সহযোজন যোগ্য। সহযোজন যোগ্য মানে কি? মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, মানে ধরো দুইটা ম্যাট্রিক্স b প্লাস সি কে আমি আগে যোগ করে তার সাথে a পরে যোগ করতেছি, সেটাকে আমি চাইলে ধরো a প্লাস বি আগে যোগ করে তার সাথে সি যোগ করি, তাও আমি কি সেম ম্যাট্রিক্স বা সেম জিনিসটাই পাবো। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি তাদের যোগফলটা কি সহযোজন যোগ্য। 4 নাম্বার হচ্ছে ম্যাট্রিক্সের গুণন বিনিময় বিধি মানে না। অর্থাৎ সাধারণভাবে দেখো, আমি তো সাধারণভাবে একটা কথা বললাম যে সাধারণভাবে, সাধারণ মানে কি ভাবে, মানে কি মানে সচরাচর ক্ষেত্রে বা ম্যাক্সিমাম কেসে আমার এ বিটা কি হবে না, আবার ব্লার হয়ে গেছে না, তাহলে যেটা বলতেছি যে ম্যাট্রিক্সের গুণন বিনিময় বিধি মানে না। অর্থাৎ সাধারণভাবে, দেখো তো এখন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে? হ্যালো? ঠিক আছে, ওকে। তো ম্যাট্রিক্সের গুণন কি বললাম? বিনিময় বিধি মানে না। অর্থাৎ সাধারণভাবে এ বি আর বি এ তারা সমান হবে না। ঠিক আছে, সাধারণভাবে। এখন এই সাধারণভাবে কেন বললাম? কারণ মাঝে মাঝে এ বি বি এর সমান হইতে পারে। তাহলে কখন সমান হয়? এটা আন্ডারে আমরা একটা রিমার্ক দিব। এ বি ইজ ইকুয়াল টু বি এ হতে পারে যখন রোমান হরফ 1 এ বি আর বি এর গুণফলটা অভেদ ম্যাট্রিক্স আসে। ঠিক আছে, এ বি আর বি এর গুণফল অভেদ ম্যাট্রিক্স আছে। এখন কিন্তু সবসময় গুণফলটা অভেদ ম্যাট্রিক্স আসে না, কখন আসে বা কি হয় সেটা বলবো। বা এটাতে আলাদা একটা লাইন লিখতে পারো, হবে মানে এ বি বি এ ইকুয়ালস টু আই হবে, অথবা এ ও বি পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স হবে। এখন এই বিপরীত ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা আমরা পরে শিখবো, সমস্যা নেই, বাট এখন লিখে রাখো আপাতত যে এ ও বি পরস্পরের কি হবে, বিপরীত ম্যাট্রিক্স হবে। যখন হবে তখন আমি বলতে পারবো যে এ ও বি কি তাদের গুণফলটা বিনিময়যোগ্য। আর 2 নাম্বার হচ্ছে তাদের গুণফল বিনিময়যোগ্য আবারও হইতে পারে কখন, বা এ বি ইজ ইকুয়াল টু বি এ হতে পারে যখন a is equal to b to the power n or b is equal to a to the power n হবে। কিরকম? যেমন ধরো b এর a হচ্ছে তোমার b স্কয়ার, ঠিক আছে, তখন চাইলে আমি এ বি ইকুয়ালস টু বি এ বলতে পারি, অথবা হচ্ছে বি হচ্ছে এ স্কয়ার, স্কয়ার হইতে পারে, কিউব হইতে পারে, 4 হইতে পারে, যেটা আমার ইচ্ছা। তো সেই ক্ষেত্রে আমার গুণফলটা কি হবে, বা ম্যাট্রিক্সের গুণনটা কি হবে, বিনিময়যোগ্য হবে। বুঝতে পারছি কিনা? কারো কোনো জিজ্ঞাসা এই অবধি? তো অর্থাৎ সাধারণভাবে কি হয় না, তাদের গুণফলটা বিনিময় বিধি মানে না, কিন্তু দুইটা বিশেষ ক্ষেত্রে মানে, যখন হচ্ছে তাদের গুণফলটা অভেদ ম্যাট্রিক্সের সমান হয়। আবার অভেদ ম্যাট্রিক্স কখন হয়? যখন হচ্ছে তারা পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স, এই বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কিন্তু আমরা পড়বো। আর আরেকটা হচ্ছে যখন একটা আরেকটার পাওয়ারের সমান হবে, হয় a ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার n, বা বি স্কয়ার বি কিউব বি টু দি পাওয়ার 3 এরকম, অথবা বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, ওকে। তো নেক্সট দিনের মধ্যে আমরা ট্রাই করব
নেক্সট দিন আশা করি, আর উইকের মাঝখানে একটু আমারও ব্যস্ততা আছে। নেক্সট উইক বলতে হচ্ছে নেক্সট শুক্রবারে আমরা আবার দেখব